নমস্কার বাচ্চারা, জিনিয়াস স্কলারশিপ প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চাও আর তার সাথে 1 লাখ টাকার স্কলারশিপও জিততে চাও? তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে সবার প্রথম লিংকে এক্ষুনি ক্লিক করে ফেলো আর কন্টেস্টে পার্টিসিপেট করে স্কলারশিপ জিতে নাও। লক্ষণপুর নামের এক গ্রামে রাত হতেই গ্রামের সব লোকেরা বেরোয় না আর ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে। এর কারণ হচ্ছে দুটো বিকৃত বুড়ো ভূত। ওরা সারা গ্রামে কাঁসার থালা পিটিয়ে ভিক্ষা করে ঘুরে বেড়ায়। যেই ঘরে ছেলে আছে সেই ঘরের খাবার খাওয়া উচিত নয়, যেই ঘরে বউ আছে সেই ঘরে জল পান করা উচিত নয়, যেই ঘরে মেয়ে হয় সেই ঘরে মার ভাত অমৃত। ওই দুটো বুড়ো ভূতের শাপের কারণে গ্রামে যে বাড়িতে ছেলে জন্মেছে আর যাদের নতুন বিবাহ হয়েছে আর যারা সেই নতুন বইয়ের গৃহপ্রবেশ করে তাদের বাড়িতে কিছু না কিছু অশুভ ঘটে। গ্রামবাসীদের ভয়, তাই গ্রামে অনেক পুরুষ অবিবাহিতই রয়েছে। অনেক বছর ধরে এই অভিশাপটা গ্রামকে পীড়িত করেছে। এই শ্রাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামের সবাই মিলে গ্রামের শেষ প্রান্তে ওই দম্পতির মূর্তি বানিয়ে আরাধনা করে ওদের 56টা ভোগ চড়ানোর পরেও ওগুলো ভূত ছুতো না। এরকম অনেক বছর ধরে করে আসার পরেও ও ভূতেরা ওদের কখনো স্বীকার করলো না। ওই গ্রামের প্রধান আশেপাশের জায়গা থেকে তান্ত্রিক আর সিদ্ধ লোকেদের নিয়ে এসে কত পুজো আর্চা করিয়েছে, কিন্তু কোনো ফায়দা হয়নি। যদি গ্রাম ছাড়ার কথা ভাবে যে কোনো গ্রামেই চলে যাক, ভূতেদের শ্রাপ ওদের পিছু ছাড়ে না। ওই গ্রামের প্রধান গোপীনাথের ছেলে বীরা একদিন শহর থেকে ফিরছিল। মাঝ রাস্তায় অন্ধকার নেমে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে, এ কি, আজকে তো দেরি হয়ে গেল, এখন তো সন্ধ্যাও নেমে এসেছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, নাহলে সেই ভূত এসে যাবে। এমন ভেবে তাড়াতাড়ি হাঁটছে। রাস্তায় ওর মনে হলো ওর পায়ে যেন কিছু আটকাচ্ছে। যখন দেখে সেটা একটা তামার ঘটি, অন্ধকারে খুব চকচক করছে। এমন ভেবে ওটা উঠিয়ে দেখলো যে ঢাকনাটা খুব শক্ত। মনে হয় একটা মূল্যবান জিনিস এইটা হতে পারে, এর ভেতরে সোনার রূপো থাকতে পারে কিংবা কোনো মূল্যবান জিনিসও। ও জোর করে যখন ঢাকনটা খুললো, তার মধ্যে থেকে একটা ভূত বেরোলো। এতদিন পর মুক্তি পেলাম, খিদে খিদে। বেড়াল ভূতকে দেখে ভয়ের চোটে বিরাজের মুখ থেকে একটা কথাও বেরোলো না আর কাঁপতে কাঁপতে ওরম ভাবেই তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পরে কোনো মতে সাহস জুটিয়ে, বাপরে, ভূত ভূত ভূত, আমাকে মেরো না। ভয় পেও না বন্ধু, আমার নাম বিড়াল ভূত। তুমি আমাকে দেখতে পাচ্ছ কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছো। তুমি আমার কথা শুনতে পারছো, তোমাকে আমি কিছু করব না। কি বেড়াল ভূত? হ্যাঁ, অনেক বছর আগে এক তান্ত্রিক আমাকে এই ঘটির মধ্যে বন্ধ করে দিয়েছিল। তোমার জন্য আমি এতদিন পরে মুক্তি পেয়েছি। তোমার কিছু সাহায্য চাই? বলো, আমি এক্ষুনি করে দেব। তুমি কি সত্যিতে আমাকে সাহায্য করবে? আমি এটা নিশ্চয়ই করব, মনে কোনো সংকোচ না রেখে বলো। দুটো বুড়ো ভূত আমাদের গ্রামকে বিরক্ত করছে, সেই কারণে আমাদের গ্রামের পুরুষরা কেউ বিয়ে করতে পারছে না। গ্রামের শ্রাপ আর বুড়ো ভূতের কথা সব বিস্তারিতভাবে জানালো। আমাদের গ্রামের সমস্যার সমাধান বড় বড় তান্ত্রিকও এখনো করতে পারেনি, আর তুমি তো এতটুকু কি করে করবে? কি বলছো? কিন্তু আমি কেমন আছি এটা জেনে কি করবে বন্ধু? আমি কি করতে পারি এটাই বড় কথা। আমি যতটা সম্ভব তোমার জন্য তোমার গ্রামের সাহায্য করব। আগে গিয়ে দেখি ওই ভূতরা কে, তাদের গল্পটা কি। এমন বলে বেড়াল ভূত গ্রামে গিয়ে একটা গাছের থেকে ঝুলে সবকিছু দেখতে থাকে। অন্ধকারে দুজন বুড়ো ভূত গ্রামে ঘুরতে ঘুরতে, যেই ঘরে ছেলে হয় সেই ঘরের খাবার খাওয়া উচিত নয়, যেই ঘরে বৌমা আসে সেইখানে জল খাওয়া উচিত নয়, যেইখানে মেয়ে আছে সেইখানের মার ভাত অমৃত, যেই ঘরে ছেলে আছে সেই ঘরে খাবার খাওয়া উচিত নয়, বৌমা থাকলে জল খাওয়া উচিত নয়, আর যেইখানে মেয়ে আছে মার ভাত অমৃত। এইভাবে দুজনে বিকৃত বুড়ো ভূত ভিক্ষা চাইতে চাইতে ঘুরে বেড়াচ্ছে। এইসব বেড়াল ভূত দূর থেকে দেখছে। বাবারে বাবা, এদের থামানো আমার শক্তিতে নেই, আমি এই ঝামেলায় পড়বো না। গাছে চড়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সন্ধেবেলায় প্রধান গোপীনাথের বাড়ি গ্রামের লোকেরা এসে, প্রধান মশাই, গ্রামের সব যুবকদেরকে এমনই কি অবিবাহিত থাকতে হবে? হ্যাঁ সাহেব, সেই ভূতের অভিশাপের কারণে গ্রামের সকল পুরুষরাই অবিবাহিত থাকছে। কতদিন এইসব সহ্য করতে হবে? কি করবে? এইসব আমাদের কর্ম, যতই চেষ্টা করে নাও কোনো লাভই হবে না। তাদের অত্যাচার সহ্য করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, কিংবা আত্মহত্যা করে মরতে হবে। এরই মধ্যে বিরাজের ওই গ্রামেই থাকা কনেকরাজুর মেয়ের সাথে প্রেম হয়। ওকে বিয়ে করে গ্রামে নিয়ে আসে। এটা দেখে ওর বাবার সমেত সবাই হয়রান হয়ে যায়। বিরাট, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এটা কি করলে? গ্রামে ভূতেদের উপদ্রব, এই সব জিনিস জানার পরেও তুমি বিয়ে করে এখানে নিয়ে এসেছো তাকে। আরে এখন কি হবে জানা নেই, আমার তো ভয় করছে। ওখানেই থাকা কনকরাজু, আরে বাবা বিরাট, এইসব জানার পরে তুমি এমন কি করে করতে পারো? তোমার বুদ্ধির কি হলো সুমা? তোমার কি মনে হয় গ্রামের বৌমা হয়ে সে তুমি কি সুখে থাকতে পারবে? হ্যাঁ বাবা আর শ্বশুর মশাই, আমাদের ক্ষমা করবেন। যা কিছু হয়ে যাক, আমরা যদি মরেও যাই, আমরা একে অপরকে ভালোবেসেছি, তাই আমরা বিয়ে করেছি। এমন বলে বিরাট সীমাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। পরের দিন সকালে সুন্দরম, যে ওদের বাড়িতে কাজ করত, দৌড়ে এসে, সাহেব, হঠাৎ আমার গরু রক্ত বমি করে মারা গেছে। কি বলছো তুমি? ওহ, যেমনই আমি ভয় পাচ্ছিলাম, সেই ভূতের অভিশাপ লেগে গিয়ে আমাদের গরু মারা গেল। আইয়ো আইয়ো, এই মুখপুরিটা বাড়িতে ঢুকতেই সুস্থ গরুকে খেয়ে ফেললো। এই মুখপুরির জন্য আর কি কি অনর্থ হবে কে জানে। শাশুড়ি মা, আমার অনেক মানা করার সত্ত্বেও বিরাট আমাকে বিয়ে করার জন্য জোর করলো। এতে আমার কি ভুল? আমাকে ক্ষমা করুন শাশুড়ি মা। হ্যাঁ, তুই তো একদম সাধাসিধে। আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের সব সম্পত্তি ভোগ করতে চাস? না শাশুড়ি মা, আমি বিরাজের মনকে ভালোবাসি, কিন্তু বিয়ে করলে ওই ভূতদের সাপটা বাড়িতে পড়বে এরকম আমি ওকে বলার পরও মানলো না। বন্ধ কর নাটক। তোকে নয়, তোর মা বাবাকে বলা উচিত। তারাই আমার ছেলের উপরে তোকে লাগিয়ে দিয়েছে। আমার ছেলেকে ফাঁসিয়ে ওই ভূতেদের শ্রাপে আমাদের মরে যাওয়ার পরে তোরা তিনজনে আমাদের সম্পত্তিকে ভোগার জন্য উপায় বানিয়ে কত বড় ধোঁকা করেছিস। ছি শাশুড়ি মা, আমাকে যা ইচ্ছে বলুন, আমার মা আর বাবা কিচ্ছু জানে না, ওনাদেরকে কিছু বলবে না। এইভাবে সুমাকে ওর শাশুড়ি প্রত্যেক দিন কিছু না কিছু কথা শোনাতো। ওই কথাগুলোকে সহ্য করতে পারতো না। ওর মা বাবাকে গালাগালি করা ওর বরদাস্ত হলো না, আর ও কাঁদতে কাঁদতে সবকিছু স্বামীকে জানায়। সুমা, আমরা ওনার বিরুদ্ধেতে বিয়ে করেছি। উনি এখন একটু রেগে আছেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। প্রত্যেক দিন এত কষ্ট করার থেকেই মরে যাওয়া ভালো। এও তো আমার দুঃখকে বুঝছে না। এমন কথা ভেবে সেদিন রাতে গ্রামে হেঁটে যাচ্ছিল। সারা গ্রাম নিস্তব্ধ ছিল। গাছে শুয়ে থাকা বেড়াল ভূত গ্রামের শেষ প্রান্তে সুমাকে কুঁয়োতে যেতে দেখে উড়ে গিয়ে বিরাজকে নিয়ে আসে। বিরাজ, মা, বাবা, আমাকে ক্ষমা করো। এমন বলে কুয়োর মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছিল, তখন বিরাজ সুমার হাত ধরে নেয়। সুমা, তোমার মাথা খারাপ হয়ে গেছে কি? এরই মধ্যে বুড়ো ভূতদের কাঁসার থালি পিটিয়ে আসতে দেখে সুমা আর বিরাট ওদের দেখে ভয় পেয়ে গ্রামের ভেতরে চলে যায়। সেই গ্রামের ছেলে হয়, সেই গ্রামের খাবার ছুঁই না। বুড়ো ভূতদের দেখে বেড়াল ভূত গাছে চড়ে যায়। দুজন ভূত যখন গ্রামের ভেতরে চলে যায়, বেড়াল ভূত, এদের কারণে গ্রামের উপরে যে অভিশাপটা পড়েছে সেটা দূর করার জন্য আর বিরাটের সমস্যার সমাধান হতে একজন লোককেই ডাকতে হবে, মন্ত্রজানা কাকি। এমন ভেবে বেড়াল ভূত উড়ে গিয়ে মহুয়ায় গিয়ে যা কিছু হয়েছিল মন্ত্রজানা কাকিকে জানিয়ে মন্ত্রজানা কাকিকে লক্ষণপুরে নিয়ে আসে। পরের দিন সন্ধ্যাবেলায় মন্ত্রজানা কাকি বেড়াল ভূত শ্মশানের প্রান্তে এসে মন্ত্রজানা কাকি আলপনা বানিয়ে তার মধ্যে 3টে মন্ত্রওয়ালা লেবু রেখে গাব্রাজামান গাব্রাজামানজো গাব্রাজামান গাব্রাজামানজো, গ্রামকে যে পীড়িত করছে সে ভূত, আমার সামনে এসো। এমন বলাতেই দুজন বুড়ো ভূত হাওয়ায় উঠতে উঠতে এসে
কাকির সামনে দাঁড়িয়ে পড়ে। তোমরা কে? এই গ্রামকে এরম ভাবে পীড়িত কেন করছো? বলো, না হলে তোমাদের শেষ দেখবো। আমার নাম ভূপতি রাজু, আমার স্ত্রী জয়া। আমরা খুব কষ্ট করে প্রত্যেকটা টাকা জড়ো করে করে আমরা ব্যবসা শুরু করে দিলাম। আমাদের লাভও হলো। আমি অনেক ব্যবসা শুরু করে দিয়ে কোটিপতি হয়ে যাই। আমি খুশিতে একটা রূপোর থালা কিনে ওটাকে সোনা দিয়ে মোড়াই, আর প্রত্যেক দিন আমি ওর মধ্যে থেকেই খাবার খাই। প্রথম গোড়াসটা আমি আমার স্ত্রীকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতাম। এটা আমার অভ্যাস হয়ে গেছিল। আমরা অনেক সম্পত্তি অর্জন করেছিলাম, কিন্তু আমাদের কোনো বাচ্চা ছিল না। এমন কোনো জায়গা নেই যেখানে আমি আমার স্ত্রী যাইনি। এমন কোনো মন্দির নেই যেখানে আমরা যাইনি। আমরা খুব চেষ্টা করলাম, তবুও বাচ্চা হলো না। তারপরে একদিন শোনো গো, এত ধন সম্পত্তি নিয়ে কি করব? আমাদের যাওয়ার পরে এই সম্পত্তিটাকে ভোগ করার জন্য আমাদের যদি এক সন্তান হতো তাহলে কত ভালো হতো। ঠাকুর আমাদেরকে সবকিছু দিয়েছে, সন্তান দেয়নি। আমরা কোন জন্মে কি পাপ করেছি? এইভাবে বিলাপ করতে থাকা বউকে। চিন্তা করো না দয়া, আমি শুনেছি আমাদের পাশের গ্রামে স্বামীজি থাকেন। আমরা ওনার সঙ্গে দেখা করলে উনি নিশ্চয়ই আমাদের রাস্তা বলবেন। আমার বন্ধু বলেছে। এটা তোমার পাগলামি। আমরা কত যাত্রা করেছি, মন্দির গেছি, আমরা কত স্বামীজির থেকেও দেখা করেছি, কিন্তু আমাদের সন্তান হয়নি। জানা নেই জয়া, কোন সাপ কোথায় লুকিয়ে আছে। আমি প্রথমে ওনার সঙ্গে দেখা করব। আমি পাশের গ্রামে স্বামীর কাছে গেলাম। স্বামী, আপনার বিষয়ে আমার একটা বন্ধুর বলাতে আপনার কাছে আমার দুঃখ বলতে এসেছি। বাবা ভূপতি, তোমার পূর্বপুরুষে তোমার অভিশাপ লেগেছে, তাই তুমি সন্তান সুখ প্রাপ্ত করতে পারোনি। আপনি চান যে এই অভিশাপ দূর হয়ে যাক আর আপনার সন্তান প্রাপ্তি হোক। তো আপনার এমন কাজ করা উচিত যেটা 10 জনের জন্য উপযোগী। আপনার লোকেদের সাহায্য করে পুণ্য অর্জন করার কথা, তখনই সন্তান হবে। যেমন স্বামী বলেছিলেন, আমি অনেক জায়গায় মন্দির বানালাম, কত কুঁয়ো খোঁড়ালাম। আমি আশেপাশে গ্রামের গরিব লোকেদেরকে দান দিলাম। কিছুদিন পরে আমাদের ছেলে হলো। আমাদের খুশি ঠিকানা ছিল না। এতদিন পরে হয়ে থাকা সন্তানকে আমরা যত্নে পালন করলাম। যেমন যেমন সে বড় হলো, সে খুব কিপ্টে হয়ে গেল। তার জন্ম হওয়ার আগে আমরা সম্পন্ন ছিলাম, কিন্তু দান ধর্ম করাতে আমরা গরিব হয়ে যাই। এমন গ্রামের লোকেদের থেকে শুনে সে সবসময় রেগে থাকতো। তোমাদের দান ধর্ম করার কারণে আমার সম্পত্তি নষ্ট হয়ে যায়। সে আমাদের খুব নিচু চোখে দেখতো। একদিন ছি, এটা আমার দুর্ভাগ্য যে আপনার এখানে আমি ছেলে হয়ে জন্ম নিয়েছি। কোনো বড় লোকের এখানে জন্ম নিলে ভালো হতো, সুখে শান্তিতে থাকতাম। দান পূর্ণ করে সব জিনিস স্বাহা করে দিলে। বাবা, তোর বাবা এসব তোর জন্য করেছে। আমার জন্যে ছেলের পয়সার দরকার পড়লে একটা টাকাও দিতে পারবে না, কিন্তু সব তোমারই জন্যে। বেকার কথা বলো। এই বলে সে রেগে চলে যায়। শোনো, তুমি মন দুঃখ করো না, বিয়ে হলে হয়তো বদলে যাবে। ঠিক আছে দয়া, এই ভেবে আমরা তার বিয়ে করিয়ে দিলাম। বিয়ের পরে সে হয়তো পাল্টে যাবে। তার স্ত্রী তো খুবই খারাপ ছিল, সে তো পয়সা লোভী ছিল। সে আমাদের বিরুদ্ধে কথা বলতো। এমনিতে কি আমাদের ছেলে রেগে যাক। আমি সব সময়ের মতন রূপোর থালাতে খাবার খাচ্ছিলাম। আমার বৌমা এসে খায় আটার রুটি, থালা হচ্ছে রূপোর, তার উপরে আবার সোনার মোড়ক দেওয়া। নিজেদের কি জমিদার মনে করো? তোমার শ্বশুরমশাইয়ের এই থালায় খেয়ে সন্তুষ্টি পায় গো। অনেক বছর ধরে এটাতেই খায়। ব্যাস ব্যাস, যে কোনো থালাতেই খাও। যেটা খাচ্ছ বিনা কাজ করে খাচ্ছ, হজম হবে। আমার হাত থেকে থালাটা নিয়ে নিল আর মাটির থালাতে দিয়ে দিল। সময়ের সঙ্গে সঙ্গে সে আমাদের সঙ্গে আরো খারাপ ব্যবহার করতে শুরু করলো। বেঁচে থাকা কিংবা খাবার খারাপ দিত। সে ঘরটাকে সে খালি করে দিল। যেটা আমরা থাকতাম সেইটা ভাড়ায় দিয়ে দেয়, আর একটা ঝুপড়িতে আমাদের থাকতে বলল। আমার ছেলের একটা ছেলে হলো, তার সঙ্গে খেলা তো দূরের কথা। আমরা এই দুঃখটাকে সহ্য না করতে পেরে সেই গুফাতেই দড়ি টাঙিয়ে মারা যাই আমরা। কিন্তু আমার ছেলে আর বৌমা গ্রামের সকলকে মিথ্যে বলল যে আমরা অসুস্থ হয়ে মারা যাই। আমাদের দ্বারা দিয়ে থাকা দান কর্ম করার কারণে গ্রামের লোকেরা ভালোবেসে আমাদের মূর্তি সীমার ওইখানে লাগিয়ে দেয়। কিন্তু আমাদের আত্মারা শান্তি পায়নি, তাই আমরা ভূত হয়ে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছি। ছেলে বৌমার উপরে রাগ করে যেখানে ছেলে জন্ম নেয়, যেই ঘরে নতুন বৌমা আসে, সেইখানে আমাদের কান্না শুনে সেই ঘর অভিশাপিত হয়ে যায়।
আপনি কত মহান! অনেক মানসিক যন্ত্রণা সহ্য করে কষ্ট পেয়ে আত্মহত্যা করে মরতে হলো, তাই আপনারা আত্মা হয়ে ঘোরাফেরা করছেন। গ্রামের অভিশাপ আপনাদের ভাগীদারি মত না হয়ে হয়েছে। আত্মা শান্ত করার জন্য সাহায্য করব। মন্ত্র জানা কাকি গ্রাম প্রধানকে জিজ্ঞেস করে ভূপতির বউ, ছেলে আর নাতির খোঁজ করে। ভূপতির ছেলে আর বউ কিছু বছর আগে মারা গেছে, ওদের নাতি একলাই আছে। আপনার ছেলে বউয়ের কিছু বছর আগে মৃত্যু হয়ে গেছে, কিন্তু আপনাদের নাতি আছে অন্য গ্রামে। নাতির খোঁজ করে বিড়াল ভূতের সাহায্যে বিরাজকে ওকে ডাকার জন্য পাঠানো হয়। দাদুর রূপোর থালাটা আনতে যেন ভুলো না। বিড়াল ভূত বিরাট আর কাকির বলা গ্রামে গিয়ে বুড়ো ভূতের নাতিকে নিয়ে এসে গ্রামের সীমানায় পৌঁছায়। মন্ত্র জানা কাকি বুড়ো ভূতেদের ওদের নাতির হাতে শ্রাদ্ধ করায়। ভূপতি রাজার সবকিছু পছন্দের জিনিস ওদের রূপোর থালায় দিয়ে ওদের কবরের কাছে নাতির হাতে পৌঁছে দেয়। ওই আত্মা দুটো কাগে ঢুকে রূপোর থালায় রাখা সবকিছু খেয়ে নেয়। এইভাবে বুড়ো ভূতের আত্মা শান্ত হয়ে যায়। আত্মারা বাইরে এসে আমার আত্মা শান্তি পেয়ে গেছে, কিন্তু আমরা স্বামী স্ত্রী বেঁচে থাকতে আমাদের নাতিকে ছুতে পারিনি। শুধু একবার তাকে ছোঁয়া, তার সঙ্গে খেলার ইচ্ছা আছে কাকি। পূর্ণিমা ত্রিকালং রাত্রি জপেত প্রভাতে স্ফুরনকা ত্রিলোকা পাতাল লোকা প্রেত লোকা কামিত্ব জীবতি পুরবাপ্তি প্রাপ্তি। এই নাও তোমার রূপোর থালা, যেটা জীবিত থাকার সময় অনেক বছর অবধি রূপোর থালায় খেতেন। ওনার খাওয়া ওই রূপোর থালা যদি থাকে, তার মধ্যে স্ফূর্ণকা তন্ত্র করে মাঘ মাসের অমাবস্যার রাতের সারা রাত ওনাকে নিজেদের শরীরের সাথে জীবিত করতে পারে। এইভাবে কাকির স্বপূর্ণকা তন্ত্র করে ওই রূপোর থালায় জোয়ারের রুটি রাখে। ওটা খেতে থাকা ওই আত্মারা মানব রূপ ধারণ করে নেয়। সারা রাত ওরা নিজেদের নাতিকে মন ভরে দেখলো, ওর সাথে সময় কাটালো, আবার আত্মা হয়ে গেল। কাকি, আমরা কাকি, তোমার অনেক ঋণী। অনেক ধন্যবাদ। গ্রামের গ্রামবাসী লোকেরা আমাদের আমাদের ক্ষমা করুন। এতদিন ধরে আপনাদের অনেক আমাদের ভয় জন্য খুব পাইয়েছি, কষ্ট সহ্য দুঃখ করতে দিয়েছি, হয়েছে। হয়রান যাই হোক, করেছি। আপনাদের এবার বিদায়। এমন বলে দুজন আত্মা হাওয়ায় বিলীন হয়ে গেল। কাকি ভূপতি রাজার রূপোর থালা ওনার নাতির হাতে ভূপতি রাজুর সমাধিতে রাখিয়ে দেয়। সমাধির থেকে থালি হাওয়ায় উড়ে এসে বাবা, এটা চিহ্ন হিসাবে নিজের কাছে রেখো। দাদুর জিনিস নাতিদের ব্যবহার করা উচিত। দাদুর আত্মা ওই রূপোর থালাটা নিজের নাতির হাতে দিয়ে দেয়। গ্রামের সব লোকেরা গ্রামের উপর থেকে অভিশাপটা সরানোর জন্য মন্ত্রজানা কাকিকে ধন্যবাদ করলো। হ্যাঁ হ্যাঁ, মন্ত্র জানা কাকি কোনো মজাক না। আরে ও বেড়াল ভূত, তোমার জন্যে আমার তো ভালোই হলো। তোমার জন্য স্ফূর্ণকা তন্ত্র কথা আমার মনে পড়লো। আমাদের নাটা ভূতকে এই স্ফূর্ণকা তন্ত্র দিয়ে মানুষ করতে হবে। ও যে রূপোর হাঁড়িটা ব্যবহার করে, ওটা দিয়ে ওকে মানুষ বানাবো। কিন্তু এই ভূতটা কে কাকি? ও কি আমার থেকেও ভালো দেখতে? ও কি আমার থেকেও ভালো মিষ্টি? আসলে নাটা ভূতটা কে?